যারা যারা উস্কানি দিছে, যাদের পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি, এই সাদিকুর রহমান খানের পোস্ট দেখে আমরা দিছি, সার্জিস আলমের পোস্ট দেখে আমরা দিছি, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি। এখন সাধারণ মানুষকে গ্রেফতার করবেন, আমাদের কেন করবেন না? আর আমাদের যদি করেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কেন বাদ যাবে? সার্জিস আলম কেন বাদ যাবে? শিবিরের নেতারা কেন বাদ যাবে? কেন? বাংলাদেশ মগের মূল্য পাইছেন, তাই না? আমাকে গ্রেফতার করেন। আসিফ মাহমুদের মতো মেশিন নিয়ে ঘুরি না। আসিফ মাহমুদ, আসিফ মাহমুদের কাছে কি আছে? ম্যাগজি রেখে ভোট নিতে হবে না, ওটা না সন্ত্রাস মিয়া, ওটা না সন্ত্রাস। এই মিয়া, ও তো মববাদী মিয়া, চাঁদাবাজ। জুলাই আন্দোলনকে পুঁজি করে অনেকে লাভবান হলেও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ গড়েছেন দুর্নীতির পাহাড়। ক্ষমতায় থাকাকালীন ও ক্ষমতা ত্যাগের পরেও তার বিরুদ্ধে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর দুর্নীতি। এবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে যে ঘটনা ঘটলো এনসিপির সংবাদ সম্মেলনে, সেটা এনসিপির জন্য, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার জন্য কিংবা জুলাই যোদ্ধাদের জন্য একেবারে কি বলবো, জঘন্য রকমের অপমানজনক একটা ঘটনা। আমি আগেই বলেছিলাম যে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের একটা সময় পালাতে হবে, প্রশ্নের মুখোমুখি হয়ে। তারা প্রশ্নের জবাব দিতে পারবে না, এমনকি তারা জনসম্মুখে কথা বলার যে একটা সক্ষমতা সেটাও হারিয়ে ফেলবে। জনগণ তাদের প্রশ্নে জর্জরিত করবে, সেই প্রশ্নের জবাব আসিফ মাহমুদেরা দিতে পারবে না। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, এবার কিন্তু নাহিদ, সার্জিস আলম পাটোয়ারি এবং আসিফ মাহমুদের বিরুদ্ধে অনেক ভয়ঙ্কর তথ্য কিন্তু ফাঁস করলেন একটি শিবির নেতা লাইভে এসে জানালেন এই উস্কানিমূলক পোস্টের মাধ্যমে, মানে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম পাটোয়ারিদের উস্কানিমূলক পোস্টের মাধ্যমে তারা যখন রাজপথে নেমেছিল, এখন পুলিশ তাদের গ্রেফতার করছে। এখন যখন তাদেরকে গ্রেফতার করাই হচ্ছে, তাহলে যারা তাদের উস্কানিমূলক পোস্ট দিয়েছিল এবং যাদের কারণে তারা এই রাস্তায় নেমেছিলেন, তাদের কেন গ্রেফতার করা হবে না? আবার এদিক থেকে দেখা যাচ্ছে যে আসিফ মাহমুদ বিভিন্ন জায়গা দিয়ে ফেসে যাচ্ছে। একদিক থেকে দেখা যাচ্ছে যে বন্যার টাকা মেরে খাওয়ায়, ওদিক থেকে দেখা যাচ্ছে চাঁদাবাজির অভিযোগে, আরো নানা কারণে কিন্তু ফেসে যাচ্ছে আসিফ মাহমুদ। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি পুরো ভিডিওটি দেখলে এই সম্পূর্ণ ঘটনাগুলো বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আমাকে গ্রেফতার করেন, আমাকে গ্রেফতার করেন, আমি দোষ স্বীকার করব। আমি দোষ স্বীকার করে 164 ধারায় জবানবন্দি দেব এবং সাথে ওই যারা উস্কানি দিছে, যাদের পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি, এই সাদিকুর রহমান খানের পোস্ট দেখে আমরা দিছি, সার্জিস আলমের পোস্ট দেখে আমরা দিছি, এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির পোস্ট দেখে আমরাও পোস্ট দিছি। এখন সাধারণ মানুষকে গ্রেফতার করবেন, আমাদের কেন করবেন না? আর আমাদের যদি করেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কেন বাদ যাবে? সার্জিস আলম কেন বাদ যাবে? শিবিরের নেতারা কেন বাদ যাবে? কেন? বাংলাদেশ মগের মূল্য পাইছেন, তাই না? আমাকে গ্রেফতার করেন। মবের উস্কানি তো আমরা দিয়েছি, এই জন্য মানুষ যা মব করছে। আমরা কেন দিয়েছি? নাসিরউদ্দিন পাটোয়ারিদের দেখা দেখি দিয়েছি, সার্জিস আলমদের দেখা দেখি দিয়েছি। সার্জিস আলম যখন লেখছে যে বিপ্লবকে চূড়ান্ত করতে হবে, আর নাইলে যেটু যা করার আক্ষেপ ছিল করতে পারিনি তা করতে হবে। নাসিরউদ্দিন পাটোয়ারি, আল্লাহর কসম আবারও বলতেছি, আমরা ডাইরেক্ট প্রথম আলো, ডেইলি স্টারের নাম ধরে বলি নাই। তারাও যেমন ইঙ্গিতপূর্ণ শব্দ দিয়ে পোস্ট দিছে, আমরাও এরকম ইঙ্গিতপূর্ণ শব্দ দিয়ে পোস্ট দিছি যে ভারতীয় আধিপত্যবাদের চিহ্ন যেন বাংলাদেশ না থাকে। জনগণ ভারতীয় আধিপত্যবাদের চিহ্ন বলতে যা বোঝে সেটা করছে জনগণ সেটা করছে। এখন 400-500 লোকের নামে মামলা, গায়েবী মামলা মারাইছে, এগুলো তো হাসিনার কালচার, এগুলো তো ফ্যাসিস্টের কালচার। সেগুলো নিয়ে আইছেন। যেই প্রথম আলো, যে দিল্লি স্টার হাসিনাকে রক্ষা করার জন্য কাজ করছে, আজকে তাদের রক্ষা করার জন্য ইন্টারিম লাগছে। আবার ওসমান আদি, আমার ভাই, আমার বিপ্লবের চেতনা, জুলাই জজবার প্রাণপুরুষ, আধিপত্যবাদের বিরোধিতার সবচেয়ে বড় প্রতীক ওসমান হাদি খুনিদেরকে গ্রেফতার করতে পারে না। কোথায় খুনিরা আছে এটাও তোমাদের ইন্টেলিজেন্স এখনো শনাক্ত করতে পারে না। বাবা, প্রথম আলোতে সেজদা দিতে চলে গেছে উপদেষ্টারা। এরপরে সার্জিস আলম যেহেতু পোস্ট দিয়েছে, ও যায় নাই, নাহিদ গেছে। তো এই মব যদি করে থাকে, সবার আগে এনসিপি নেতারা করছে, এরপর সবার আগে এনসিপি নেতাদের গ্রেফতার করেন, এরপরে শিবিরের নেতাদের গ্রেফতার করেন, এরপরে এই বিএনপির যারা আছে এদের গ্রেফতার করেন। আমাদের আরেকটি লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে বন্ধুগণ। তবে এবার আমরা ভুল করতে চাই না, এবার আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এই মাঠে নামতে চাই। গণ অভ্যুত্থান হয়তো হয়ে গিয়েছিল, সেই গণ অভ্যুত্থান পরবর্তী করণীয় ক্ষেত্রে আমরা অনেক কিছুই ভুল করেছি, ফলে আজকে দেশের এই বেহাল অবস্থা আবারও তৈরি হয়েছে।
আচ্ছা, এই শিবিরের এই মুখ জবানিতে বা তার এই মুখ জবানকে কেন্দ্র করে আচ্ছা বিএনপি সরকার কি বর্তমান জামাত শিবিরের সেই নেতাকর্মীদেরকে জুলাই যোদ্ধাদের তথাকথিত বা এনসিপি সেই নেতাকর্মীদের কি বর্তমান গ্রেফতার করবে বিএনপি সরকার? তিনি তো মুখ জবানি দিচ্ছে যে তাদেরকে দিয়ে করাইছে। যদি তাকে গ্রেফতার করা হয় তাহলে গ্রেফতার করা হোক সার্জিসকে, গ্রেফতার করা হোক শিবিরের সেই বড় নেতাকে, গ্রেফতার করা হোক যে বা যারা নাকি এটার মূলত মাস্টার মাইন্ড তাকে। এখন বিএনপি সরকার কি তাদেরকে গ্রেফতার করবে? যেই জুলাই যোদ্ধারা কোঠানা মেধার আপনার ভিত্তিতে আন্দোলন শুরু করেছিল, যে আন্দোলনে নাকি ছিল যে আপনার কি বলে মুক্তিযোদ্ধার নাতিপতিরা তাদের কোনো পড়াশোনা বা এডুকেশন ছাড়াই তারা একটা বড় কোনো চাকরি পেয়ে যাবে, সেটার কি বলে প্রতিবাদ তারা যেই মিছিলটি করেছিল আপনার কোঠানা মেধা, সেই কোঠানা মেধার নিয়ে কি তারা আসলে বসতে পেরেছে? বলুন, বাস্তবে কি সেটা রূপ দিতে পারছে নাকি বলুন আপনি? হ্যাঁ, সাধারণ শিক্ষার্থীদেরকে তাদের মন্ত্রিত্ব সেই চেয়ারটি পাওয়ার জন্য আসিফ ভুঁইয়া থেকে শুরু করে আরো অনেকেই বর্তমান তারা সাধারণ মানুষের জীবনের বিনিময়ে কি তারা সেই চেয়ারটি অর্জন করেনি? আপনার সেই কোঠানা মেধার চেয়ারটি কি আপনাকে দিতে পারছে? বলুন, অন্তর্বর্তীকালীন সরকার কি সেই নিশ্চয়তা কি আপনাকে দিতে পারছে কিনা? তারা জনগণের ম্যান্ডেট নেয়, তারা আপনার আমাদের বাংলাদেশের সম্পত্তি নষ্ট করে, মেট্রো রেল পুড়িয়ে বাংলাদেশের আপনার সম্পদ নষ্ট করে ধ্বংস করে সাধারণ শিক্ষার্থীদের রক্তের বিনিময়, সাধারণ জনগণের রক্তের বিনিময়, জানের বিনিময় তারা উইদাউট ম্যান্ডেট ছাড়াই তারা মন্ত্রিত্বর চেকটি তারা পেয়ে কোটি কোটি টাকা বহির্দেশে আপনার বিটকয়েনের মাধ্যমে পাচার করে দিচ্ছে। এটাই কি আপনাদের অর্জন নাকি? বলুন, এটাই কি আপনাদের অর্জন? কাজেই এই শিবিরের নেতার এই মুখ জবানিকে কেন্দ্র করে বর্তমান তাদেরকে গ্রেফতার করা হবে। তিনি যাদের যাদের নাম বলল, বিএনপি সরকার এখন সেই পদক্ষেপ গ্রহণ করবে কিনা? জনাব সার্জিস আলমের এই কথাটা আমরা শুনে আসি। বাট আমার মানে এটা যদি মনে হয় ডক্টর ইউনূসকে মানুষ মিস করা শুরু করবে, বেশি দিন লাগবে না, মাসখানেক সর্বোচ্চ। আমরা ওই টাইমে এতটা ফ্রিডমে ছিলাম, এটা আমাদের জায়গা থেকে আমরা ফিল করব সামনে যখন ফ্রিডমটাকে আবার চেপে ধরা হবে আর কি। তো এটা আমরা বুঝবো আস্তে আস্তে আমাদের জায়গা থেকে। এবং আমরা যা মন চাইছে তাই করছি। পোলাপান মন চাইছে সচিবালয়ে ঢুকে গেছে, পোলাপানের মন চাইছে উপদেষ্টা যিনি একজন মন্ত্রী ওনার কাছে চলে গেছে, পোলাপান মন চাইছে মানে 5 জন উপদেষ্টা একটা মিটিং ওইখানে চিল্লাচিল্লি করছে, সবাইকে গালিগালাজ করছে। মানে এই ফ্রিডম সবাই মিস করবে, মানে অতিরিক্ত ফ্রিডম দিয়ে ফেলছিল। এই যে এখন কেউ একটা আন্দোলন নামানোর সাহস করবে, শাহবাগ ব্লক করার এত সহজে সাহস করবে? হ্যাঁ, আর তখন শত শত আন্দোলন। পুলিশকে জ্বালিয়ে দিয়েছি, আমি থানায় যাই যদি আমি যদি বলি থানা আমি লুট করেছি, পুলিশ জ্বালিয়ে দিয়েছি, আমি কিন্তু জেল থেকে বেরোতে পারবো না, 5 বছরও জামিন পাবো না। কিন্তু 15 ঘন্টায় জামিন পেয়েছে এই দেশে নজির আছে। সুতরাং বলেন আপনি সরকার আছে কি না নাই? আপনি দেখুন সার্জিস আলম এই কথাটা কেন বলেছিল, আপনারা অনেকেই অবগত আছেন, আপনার ভিডিওটি ভাইরাল, কারণ তারা যে কথাই বলুক না কেন সেটা ভাইরাল হয়। কথা হচ্ছে তারা কেন বলছে যে আমরা ইউনূস সরকারের আমলেই ভালো ছিলাম। কারণ কি জানেন, এই ইউনূস সরকারের অধীনে আপনার নিজস্ব তাদের ব্যক্তিগত বেডরুমের সরকার ছিল, বেডরুমের সেই সরকার দিয়ে যা ইচ্ছা তাই রুমের বাহিরে সমস্ত কিছু করাই তাদেরই হাতের মুঠোয় ছিল। কাজেই তারা তো বলবেই আমরা ইউনূস সরকারের আমলেই ভালো ছিলাম। কেননা ইউনূস সরকারের আমলে তার কেউ পুলিশ গণহত্যার বিচার চাইতে পারেনি। আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর সংখ্যালঘুদের উপর যেভাবে অত্যাচার নির্যাতন নৃশংসভাবে তারা চালিয়েছে সেটার বিচারের দাবি তো কেউ করতে পারেনি। এখন তো সবাই চাচ্ছে, আর চাওয়া মানে হচ্ছে বিএনপি সরকারও চাচ্ছে ইউনূস সরকারের আমলে যেভাবে দাবায় রাখা হয়েছিল বা আসিফ নজরুল উনি 8 আগস্টে যেভাবে আইন করে নিষিদ্ধ করেছিল, আপনি এই সরকারের এগেনস্টে কোনো ধরনের কোনো পদক্ষেপ নিতে পারবেন না। আর বর্তমান বিএনপি সরকার কি বলছে, জনাব মির্জা ফখরুল সাহেব উনি কিছুদিন আগে একটা সাংবাদিক সম্মেলনে কি বলছে, প্রয়োজন হলে পুনরায় আবারও তদন্ত করা হবে। যদি তদন্ত করা হয় তাহলে তো এনসিপিটা ফেসে যাবে। এর জন্যই বর্তমান নাসির উদ্দিন পাটোয়ারি, নাহিদ ইসলাম, সার্জিস, হাসনাত সকলের ঘুম হারাম হয়ে গেছে যে আমরা ইউনূস সরকারের আমলেই ভালো ছিলাম। যেহেতু আমাদের বেডরুমের গভর্নমেন্ট ছিল, ভালো তো থাকারই কথা, তাই না? কথা হচ্ছে বর্তমান শিবিরের সেই নেতা যার বক্তব্যটি আপনারা শুরুতেই শুনলেন, তাকে গ্রেফতার করা হলে তার পিছনে বা তারা আসলে যাদের নেতৃত্বে কাজ করেছে তাদেরকেও তো গ্রেফতার করা প্রয়োজন। তার নিজের মুখের কথা যে তারা তাদের কথাই শুনেছে, কারা? সার্জিস হাদার হাই কমান্ড, অন্তর্বর্তী গভর্নমেন্টের তথাকথিত জুলাই যোদ্ধার যারা নাকি হাই কমান্ডে ছিল। এখন তাদের কি গ্রেফতার করবে বিএনপি সরকার? আমি আগেই বলেছিলাম যে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের একটা সময় পালাতে হবে,
প্রশ্নের মুখোমুখি হয়ে তারা প্রশ্নের জবাব দিতে পারবে না, এমনকি তারা জনসম্মুখে কথা বলার যে একটা সক্ষমতা সেটাও হারিয়ে ফেলবে। জনগণ তাদের প্রশ্নে জর্জরিত করবে, সেই প্রশ্নের জবাব আসিফ মাহমুদেরা দিতে পারবে না। এই কথাগুলো বলছি, তাও কখন বলছি? 2024 সালের শেষের দিকে এই কথাগুলো বলছি, যার কারণ 2024-এর আগস্টের 5 তারিখে যখন তারা ক্ষমতা গ্রহণ করলো, মানে যখন তারা এই দেশের একটা সরকারকে নিয়োগ দিল, তার মানে কি তারা ক্ষমতা গ্রহণ করলো, তখন তাদের যে গ্রহণযোগ্যতা ছিল, সুনাম ছিল, তাদের যে হম্প ছিল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তো প্রথম দফায় তিনি তো উপদেষ্টা পরিষদে চলে গেলেন। তার যে সহযোদ্ধারা, সহপাঠীদের কথাবার্তা, হম্প এবং এই আগস্টে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিভিন্ন ধরনের অসামঞ্জস্যতা এবং বিভিন্ন ধরনের কি বলে যে বিভিন্ন বক্তব্য, যেটা প্রকৃতপক্ষে আশা করছিল না দেশের মানুষ, কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া দিচ্ছে। সবচেয়ে দেশের মানুষ তার প্রতি ক্ষুব্ধ হয়েছে, বেজার হয়েছে বা তার থেকে মুখ ফিরে নিছে কখন? আমার মনে হয় যখন তিনি আমাদের মাননীয় সেনাপ্রধানের উদ্দেশ্যে, মানে যখন একটা হাইপ উঠলো বাংলাদেশে যে সেনাপ্রধানকে সরাতে হবে, তিনি ফ্যাসিবাদের দোসর, শেখ হাসিনার দোসর, এইটা সেইটা, তখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার একটা ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছিল। মানে তারা ইচ্ছাকৃতভাবে ভাইরাল করছিলেন। দেখেন সময়টা দেখেন, আসিফ মাহমুদ তখনও বাংলাদেশের উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা ছিলেন। উপদেষ্টা থাকাকালীন তিনি এরকম একটা বক্তব্য দিলেন যে 5ই আগস্টে যদি তাদের এই গণঅভ্যুত্থান না হইতো, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত না করতে সক্ষম যদি হইতো, তাইলে তারা সশস্ত্র যুদ্ধের দিকে এগিয়ে যেত। সক্ষম হইতে না পারলে সশস্ত্র যুদ্ধের দিকে যাইতো। তখন থেকে মানুষ প্রশ্ন তোলা শুরু করছে এবং আমরা কিন্তু তখন থেকে বলতেছি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াদের একটা সময় পালাতে হবে। দেখেন কয়দিন আগে এই যে জমিদারের নাতি সার্জিস আলম, তিনিও কিন্তু প্রশ্নের মুখে পালাইছেন। আপনাদেরকে সেরকম একটা ভিডিও দিচ্ছি। গতকালকে এই চান্দাবাজের ডিলার আসিফ মাহমুদ, তিনিও প্রশ্নের মুখে পালালেন। এটাকে পালানোই বলে। আজকে জনগণ, সাধারণ মানুষ তাদেরকে প্রশ্ন করতেছে, সেই প্রশ্নের জবাব দিতে না পেরে পালাইতেছেন। দেখেন, হয়তোবা ভিডিও ফুটেজটা আপনারা দেখলে ভালো দেখছেন, অবশ্যই দেখছেন। আমি আপনাদেরকে বলি, আপনারা যদি পত্রিকার ভাষায় পড়ে নিতে চান পড়ে নিতে পারেন। বন্যার টাকার হিসাব সে হট্টগোল, তোপের মুখে আসিফ মাহমুদ সেখান থেকে পালাইছে। ভিডিও ফুটেজটা তো আমরা দেখছি, সেখান থেকে পালাইছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পালাতেই হবে, একে একে সবাইকে পালাতে হবে। কেন? প্রশ্নের জবাব তো দিতে পারবে না। সবার বিরুদ্ধেই বাংলাদেশের মানুষের মনের মধ্যে এরকম কিছু প্রশ্ন জন্মে আছে, যে প্রশ্নের জবাব তারা হয়তো বা দিতে পারবে, কিন্তু কেন দেয় না? এখানে বন্যার টাকার হিসাব চাওয়া হয়েছে। তিনি তো একজন নেতা, তিনি তো নেতা হিসেবে নিজেকে তার দাবি করেন এবং একটা রাজনৈতিক দলের তিনি একটা রাজনৈতিক দলের মুখপাত্র। তাইলে সেই রাজনৈতিক দলের এত বড় একটা নেতা হয়ে একজন দেশের সাধারণ মানুষ যদি সাধারণ একটা প্রশ্ন করেন, সেটার জবাব কি তিনি দিতে পারবেন না? একটা শব্দ তিনি বলতে পারছেন সেখানে? বলেন নাই। বরং তার যে শিষ্যবিন্দুরা, তারাই তাকে বারবার বলে আপনি কে, আপনি বলার কে আপনি। এমনকি এনসিপির নেতারা তাকে তো শরীরে হাত দিছে, এরকম অভিযোগও তিনি করছেন যে আমাকে কেন টেনে ধরা হলো। আমি একটু সেই সাহসী ব্যক্তি যিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে প্রশ্ন করছেন এবং প্রশ্নের মুখে আসিফ মাহমুদকে পালিয়ে যেতে বাধ্য করছেন, তার কথাগুলো একটু শুনে এবং আলোচনা করি। আদৌ তিনি কি বলছেন। বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে বন্যার টাকার হিসাব চেয়েছেন এক ব্যক্তি, এনে হট্টগোল বেঁধে যায়। মানে হিসাব চালিয়ে হট্টগোল কেন? কথা বলতে দেবে না, এটাই তো। মানে কেন কথা বলো, কেন প্রশ্ন করো, এরকমই বোঝা যায়। কেন হট্টগোল করবো? তিনি প্রশ্ন করছেন, সোজাসাপটা উত্তর দিয়ে দেন। উত্তর না থাকলে আপনি সংশ্লিষ্ট কাউকে দেখিয়ে দেন যে অমুক জায়গায় প্রশ্নটা করেন। কিন্তু ওই যে একটা কথা আছে না যে চোরের মন পুলিশ, নিজের তো দুর্বলতা আছে তো সেই জন্যই। এই ঘটনার একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে সংবাদ সম্মেলন শেষ করে চলে যাচ্ছিলেন এনসিপি নেতা আসিফ মাহমুদ। এমন সময় সামনে থেকে এক ব্যক্তি আসিফ মাহমুদকে প্রশ্ন করতে শুরু করেন। তিনি বলেন, আপনাদের কাছে বন্যার যে টাকাগুলো দেওয়া হয়েছিল, সেই টাকাগুলোর কি হিসাব এখন পাওয়া যাবে? সুন্দর প্রশ্ন করছেন যে আপনাদের কাছে যে বন্যার টাকাগুলো দেওয়া হয়েছিল, সেই টাকাগুলোর কি এখন হিসাব পাওয়া যাবে? অতীতে তো পাওয়া যায় না, এখন কি পাওয়া যাবে? বন্যার টাকা তো ফান্ডে দেওয়া হয়েছিল, সেই টাকাগুলো কোথায়? উত্তর দিতে পারছেন আসিফ মাহমুদ, দিতে পারেন নাই। ভিডিওতে নিয়ে আসিফ মাহমুদের কোনো জবাব পাওয়া যায়নি। এ সময় ঘটনাস্থলে ওই ব্যক্তিকে নিয়ে হট্টগোল শুরু হয়। সাংবাদিকরা তার পরিচয় জানতে চাইলে প্রশ্ন করে তাকে জুলাই যোদ্ধা বলে পরিচয় দেন। মানে তিনি একজন জুলাই যোদ্ধা। তিনি তো আফসোসও করছেন যে আমাদের কোনো খোঁজ খবর নেই আসিফ মাহমুদ। আরও অনেকগুলো কথা বলছেন তিনি। হট্টগোলের মধ্যে প্রশ্নকারী আসিফ মাহমুদকে সন্ত্রাস ও মব্বাজ বলতে থাকেন। মিথ্যা কিছু বলছেন, অসামঞ্জস্য কিছু বলছেন, বানোয়াট কোনো কথা বলছেন, নিজের মন গড়া কোনো কথা বলছেন না। তার কাছে তারা যদি সশস্ত্র সংগ্রামের দিকে এগোতে চাচ্ছিলেন, তাহলে অবশ্যই তাদের কাছে সেই মজুদ ছিল এবং
তিনি যে উপদেষ্টা থাকাকালীন বাংলাদেশে কতগুলো তার নেতৃত্বে মব হয়েছে সেটা তো বাংলাদেশের সবাই জানে। ফেসবুকে পোস্ট দেওয়ার মাধ্যমে ধানমন্ডির 32 নম্বর ভাঙার আগে আসিফ মাহমুদেরা পোস্ট দিছিল যে আজকে মুজিববাদের আতুর ঘর ঘুরিয়ে দেওয়া হবে, মানে ধানমন্ডির 32-এর উদ্দেশ্যে এরকম পোস্ট দিয়েছিলেন, সেগুলো তো আছে। তারা মবকে উস্কে দিচ্ছেন, মবকে প্রেশার গ্রুপ বানাইছেন, অর্থ দিচ্ছেন, আর কথায় কথায় ডক্টর ইউনূস ছাত্রদের প্রশংসা করছেন, কেন উৎসাহ দিচ্ছেন যে তোমরা মব করো। মবের উপর তো 18 মাস তারা ছিলেন, তাছাড়া তো সম্ভব ছিল না। তিনি বলেন বন্যার টাকা কোথায় গেছে সেটি কি আমি জানতে চাইতে পারি না। উনি অর্থাৎ আসিফ মাহমুদ কোটি টাকার গাড়িতে চলেন, এই টাকা কই থেকে আসে? ওই সময় ক্ষুব্ধ ব্যক্তি অভিযোগ করেন জুলাই যোদ্ধাদের কোনো খোঁজ খবর নেননি আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই যে ঘটনাটি ঘটছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানি না আপনার মনের মধ্যে কি প্রশ্নটার উদয় হইতেছে, তবে আমি এটা স্পষ্টভাবে বলতে পারি, এটাকে পালানো বলে। কেউ যদি আপনাকে প্রশ্ন করে, আপনি ওই বিষয়ের সাথে সম্পৃক্ত আছেন, আপনি জানেন কি আপনাকে প্রশ্ন করা হলো সেই বিষয়ে, কিন্তু আপনি প্রশ্নের জবাব দিতে পারলেন না বা দিলেন না, না দিয়ে সেখান থেকে চটজলদি চলে গেলেন, সেটাকে পালানো বলে। এবং আপনার অনুসারীরা কি করলো? ওই প্রশ্নকারীকে হেনস্থা করার স্বীকার করলো, মানে হেনস্থার শিকার হলো ওই প্রশ্নকারী। কাদের মাধ্যমে? আপনার অনুসারীদের মাধ্যমে। আর আপনি ওই প্রশ্নের মুখে সেখান থেকে চলে গেলেন কোনো উত্তর না দিয়ে, এটাকে পালানো বলে। এবং প্রশ্নকারী কেন প্রশ্ন করলো, প্রশ্ন করা যাবে না, এইটার বহিঃপ্রকাশ ঘটলো। এই যে সময়গুলো, এই সময়গুলো আরও মানে অনেক অনেক ঘটনার সম্মুখীন হতে হবে আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের। মানে এটা আমি আমার ছোট বিদ্যাবুদ্ধি যতটুকু, কারণ এই কথাগুলো আগে বলছি, আসিফ মাহমুদ সজীব ভুইয়ারা একটা সময় জনগণের তোপের মুখে পড়বে এবং তাদের কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলবে। তারা কারোর সামনে কথা বলতে পারবে না, যেখানেই কথা বলবে সেখানেই প্রশ্নের মুখে পড়বে, উত্তর তো তারা দিতেই পারবে না বা দিব না, মানে তোপের মুখে পড়বে। দেখেন পরিস্থিতি আজকে সেরকমই। প্রিয় দর্শক, আপনি আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আসিফ মাহমুদ সজীব ভুইয়া পালিয়ে গেলেন। কয়েকদিন আগে সাজিদ আলম পালিয়েছেন। সাজিদ আলম 2 জায়গা থেকে পালাইছেন, সিলেট থেকে পালাইছেন আর একটা তার এলাকা থেকে পালাইছেন। প্রশ্ন, এগুলা কিন্তু প্রশ্ন। সিলেটবাসী ক্ষুব্ধ হয়েছিলেন। এই যে আরও যারা আছেন, নাহিদ ইসলাম, নাসিরউদ্দিন পাটোয়ারি কিন্তু কি বলবো, তাকে নিয়ে তো কথা বলার মানে এটা কি রাজনীতি বলে? নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য শুনে ইফতার মাহফিলে গেছেন, মাথায় টুপি, অকথ্য ভাষায় একজন প্রবীণ রাজনীতিবিদকে গালিগালাজ করা, এটা কি একজন রাজনীতিবিদ বা রাজনৈতিক নেতার মানে এটা ঠিক কিনা? তারা তো একটা সময় অবশ্যই আরো জোরালো প্রশ্নের মুখে পড়বে বলে আমি মনে করি। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।